হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। বলে মেয়েরা তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সকলের সঙ্গে সঙ্গে তেতে উঠল। একজন হাত উঠিয়ে এগিয়ে আসলো মেয়েরার দিকে। মেয়েরা জোনায়না একসঙ্গে বন্দুক দিয়ে পুরুষটির হাতে সজোরে বাড়ি বসিয়ে দেয়। পুরুষটি হাত চেপে ধরে তার। এরই মধ্যে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায় সকলের মধ্যে। ধস্তাধস্তির মাঝে সংখ্যা বেড়ে যায় অপর পক্ষের। দরজা দিয়ে হুড়মুড়িয়ে প্রবেশ করে আরো কয়েকজন পুরুষ। আরসমান জোনায়না সামনে নিচ্ছে সকলকেই। মেয়েরা তাদের মাঝ থেকে সরে গিয়ে শুরু করেছে তল্লাশি। ড্রয়ার খুলতেই পেয়ে যায় ইয়াবার একাধিক প্যাকেজ। টেবিলের ওপর পাশ থেকে পেয়ে যায় বিদেশি মদের বোতল ও কয়েক ধরনের অস্ত্র। মেয়েরা জোনায়নার দিকে চেয়ে বলে, থানায় ফোন করছি আমি। মেয়েরা পকেট থেকে ফোন বের করে ফোন করলো থানায়। ফোন রিসিভ করা হলে মেয়েরা বলে, নম্বরগুলির 23 নম্বর বাড়িতে ইয়াবা সহ মদের বোতল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এইখানে এক প্রকার মারামারি শুরু হয়েছে, পরিস্থিতি খুবই বাজে। থানা থেকে পুলিশ পাঠান আসাদ। বলেই মেয়েরা ফোন কাটলো। আরুষ্মান সরে আসলো মেয়েরার পাশে এসে দাঁড়িয়ে মাস্ক খুলে বলল, মেয়েরা, পুলিশ ফোর্স আসতে কতক্ষণ লাগবে? 20 মিনিটের মতো। পুলিশরা কি কচ্ছপে চড়ে আসবে যে এতক্ষণ সময় লাগবে তাদের? ধস্তাধস্তি মারামারি থেমে গিয়েছে। একজন এক এক কোনায় দাঁড়িয়ে ব্যথিত দেহ ছেড়ে দিয়ে এক প্রকার পড়ে আছে। জোনায়না কোমরে 2 হাত রেখে মুখের মাস্ক খুলে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। সে বলে ওঠে, এখানে নিঃশ্বাসও ঠিক করে নেওয়া যাচ্ছে না ভাই। মনে হচ্ছে বাতাস কেউ মদ খাইয়ে দিয়েছে। কি গন্ধ ভাই। লোকগুলোর মধ্যে কয়েকজন বিস্মিত নয়নে চেয়ে আছে আরুষ্মানের মুখের দিকে। আরুষ্মান হঠাৎ কঞ্চে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? আরুষ্মানকে উত্তর দেওয়ার মতো তাদের শক্তি নেই। তারা যে পারছে না উত্তর করতে। জোনায়না হাঁটু মুড়ে বসে বলে, তোদের স্যার আর কতদিন বাঁচাবে তোদের? এবার দেখ একে একে তোদের কি হাল করি। আরুষ্মান নজর সরিয়ে চায় মেহেরার দিকে। মেহেরা আরুষ্মানের হাতের দিকে চেয়ে থেকে বলে, আপনি ঠিক আছেন আরুষ্মান? আরুষ্মান হাসলো, চোখ মেরে বলল, এইটুকুতে আমার কিচ্ছু হয় না মেয়েরা। বলে আশপাশ আবার চোখ বুলালো আরুষ্মান। অতঃপর বলল, আর কেউ আছে তোদের? আরো আসবে কেউ? আমি থাকতে থাকতে আসতে বল তোর লোকদের। একজন প্রত্যুত্তর করলো থামা থামা কণ্ঠে, রোহান ভাই আসছে। সাফওয়ানের পূর্বে রোহান ছিল এমপি পদে এবং তারও পূর্বে এমপি পদে ছিল রোহানের বাবা। রোহানের সঙ্গেই বেশি দেখা যেত সাফওয়ানকে। আসিফ রোহানেরই ছোট ভাই। আসিফ রোহানের হাত ধরেই তো সাফওয়ানের রাজনীতিতে প্রবেশ। মেয়েরা ফ্রুকুচকে ফেলো। রোহান আসছে, বাহ, দলের আসল মানুষটি আসছে। আরুষ্মানের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকিয়ে দেখে, চেয়ে থাকে। মেয়েরাও জোনায়নাকে বলে, আমায় যেতে হবে। বলেই চায় দুজনের দিকে পুনরায় বলে, পাশের গলিতে আমার লোকেরা আছে, কোনো প্রকার প্রয়োজন পড়লেই শুধু আকাশকে ফোন করবে। হ্যাঁ, তুই এমনিতেও এখন চলে যা আরুষ্মান। কথাটি বলল জোনায়না। আরুষ্মান মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বড় বড় কদম ফেলে বেরিয়ে গেল সে। জোনায়নার ফোন শব্দ করে বেজে উঠলো। জোনায়না হাসলো, রিসিভ করলো না, কেটে দিল কল। মেয়েরার দিকে চেয়ে বলল, মেহেরা চলে এসেছে ফোন অপর মহল থেকে। হাসলো, বলল, এখন সব আমাদের মতোই চলবে। ভবনটির নিচে এসে জমা হলো পুলিশের গাড়ি, ম্যাজিস্ট্রেটের গাড়ি সহ এসপির গাড়ি ও রোহানের গাড়ি। ভবনের ভেতরে একে একে প্রবেশ করলো সকলে। মেয়েরা জোনায়না সম্মুখে গিয়ে দাঁড়ালো। এসপি তার মুখে এক গাম্ভীর্যতা। মেয়েরা বলে, স্যার, এই ভবনটিতে আগে থেকেই তদন্ত করা নিষেধ ছিল। কেন নিষেধ ছিল আজ তা বুঝলাম। এখন স্যার যা যা পেলাম, তবুও কি আপনি বলবেন যে এদের গ্রেফতার করা যাবে না? তদন্ত বন্ধ করো। এসপি মুখ খুলবে তার পূর্বে দরজার সম্মুখে এসে হাজির হলো প্রেসের লোক। এসপি বড়ই অবাক হলো। প্রেসের লোকেদের জানালো কে এত দ্রুত প্রেস? জোনায়না ঠোঁট টিপে হাসলো। এসপির কাছে প্রেসের লোকেরা এগিয়ে আসতে চাইলে মেহেরা জোনায়না বাধা দেয়, বলে, আপনারা অপেক্ষা করুন স্যার, আপনাদের সঙ্গে কথা বলবে। এসপি বিস্ময় চরম শীর্ষে পৌঁছে গেল। সে করতে এসেছিল কি হয়ে গেল কি?
চল, বেরোতে হবে আমাদের। জুনায়না মেহরাজ সফল, এরই মধ্যে গ্রেপ্তার করা হলো আসামিদের। রোহান দূরে দাঁড়িয়ে মুখে গাম্ভীর্যতা টেনে চেয়ে আছে মেহরা ও জুনায়নার পানে। মেহরা জুনায়নাকে চোখের ইশারা করে বলে। মেয়েরা জোরানা ফিরে হাঁটা ধরলো, মুখোমুখি হলো রোহানের। রোহান ক্ষীণ কণ্ঠেই বলল, ভালো হলো না বেহরা। কথাটি শ্রবণ হতেই মেহেরার সে থেমে গেল, কঠিন কণ্ঠেই বলল, এখন থেকে যা হবে সব ভালোই হবে মিস্টার রোহান। আপনাদের পস্তাতে হবে খুব। জোনানা স্বর ক্ষীণ রেখে রাগান্বিত কণ্ঠে বলে। কে পস্তাবে তা দেখা যাবে। বলে মেহেরার হাত ধরে বেরিয়ে যায় জুনায়না। ঘামার্ত অবস্থায় বাড়ির সদর দ্বার পেরিয়ে ভেতরে প্রবেশ করলো মেহেরা। পুরো বাড়ি জুড়ে সকল মানুষের ব্যস্ততা, এক একজনের ব্যস্ততা এক এক কাজ নিয়ে। মেহেরা দেখলো সকলকে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরসমানের মা হিনা রান্নাঘর থেকে বেরিয়ে মেহেরাকে দেখতে পেয়ে টেবিলের উপর থেকে গ্লাস ভরা পানি নিয়ে দ্রুত এগিয়ে এলো। মেহেরা অবাক হলো হিনাকে এইভাবে এগিয়ে আসতে দেখে। হিনা মেহেরার সম্মুখে এসে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, মা, তুমি পানিটা খাও আগে, এমন ঘেমে একাকার হয়ে আছো যে। মেয়েরা অবাক রানী চেয়ে থাকলো। ধীর হস্তে পানির গ্লাসটি নিয়ে পান করে নিল গ্লাস ভরা পানি। হিনা শাড়ির আঁচল উঠিয়ে মেয়েরার কপালে লেগে থাকা ঘাম মুছে দিতে দিতে বলল, উফ মা, এত কি করছো বলো তো? অনেক ক্লান্ত না মা? তুমি ঘরে যাও, আমি লেবু শরবত পাঠাচ্ছি। মেয়েরা মোলায়েম হাসলো। হিনার হাতটি নিয়ে নিল নিজের হাতের মুঠোয়, মাথা নিচু করে বলল, এই অবধি আপনার সঙ্গে একটু ভালো করে কথা হয়নি কিন্তু মা, কিন্তু আপনি কত যত্ন করছেন আমার। হিনা হাসলো, জড়িয়ে ধরলো মেয়েরাকে, মোলায়েম কণ্ঠে বলল, মেয়ে এত ইতস্তত কেন করো? আমি তোমার আরেক মা এখন থেকে। আমি আমার ছেলে মেয়েদের যেমন করে আগলে রাখি, তোমাকেও আগলে রাখবো মেয়ে। মেয়েরা দুই হাতে জড়িয়ে নিল হীরাকে, বলল, আপনি খুব ভালো মা। সদরদ্বার দিয়ে প্রবেশ করতে করতে শাশুড়ি বৌমার মধ্যে এই অমায়িক দৃশ্যটি দেখে মুগ্ধ নয়নে চেয়ে দেখলো আরসমান। তার ঠোঁটের কোণে ফুটলো হাসির রেখা। হিনার চোখে পড়লো আরসমান। সে মেয়েরাকে ছেড়ে দিল। আরসমানকে উদ্দেশ্য করে বলল, বাবা এসেছিস? ভালো হয়েছে, মেয়েটাকে নিয়ে ঘরে যা, ফ্রেশ হয়ে রেস্ট করে নে তোরা। মেয়েরা ফিরে চাইলো আরসমানের পানে। লোকটার উজ্জ্বল মুখশ্রী লাল হয়ে আছে। আরসমান অগ্রসর হলো মেয়েরার দিকে। মেয়েরার পাশাপাশি এসে মেয়েরার হাত ধরে হাঁটা দিল নিজেদের ঘরের দিকে। মেয়েরা পিটপিট করলো, যখন তখন হাত ধরবে মানুষ মানে না লোকটা। শরম লজ্জার একটুও বালাই নেই তার মধ্যে। বাড়ির সামনের দিকে খালি জায়গাটিতে আজ রিসেপশনের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। প্রশান্ত জুনানা এসে পড়েছে। তারা দুজন ফাইজের সম্মুখে দাঁড়িয়ে আছে। ফাইজ বিরক্তি মাখা মুখশ্রী নিয়ে অন্যদিকেই চেয়ে আছে। জুনানা বলে ওঠে, সমস্যা কি ফাইজ? ফাইজ কণ্ঠে বিরক্তি রেশ টেনে বলল, আমার কিছু ভালো লাগছে না জুনায়না, বিরক্ত করিস না প্লিজ। প্রশান্ত এবার তার শান্ত কণ্ঠে রেশ টানলো, বলল, কেন বিরক্ত লাগছে তোর? আমাদের বল ফাইজ। ফাইজ বিরক্তিতে চ শব্দটি করে উঠে আচমকা কোথা থেকে দৌড়ে আসে জাহরা। ঠিক ফাইজের পাশে এসে থেমে যায়। ফাইজের হাত ধরে হাঁপাতে হাঁপাতে বলে, ফাইজ, ধূসরের জ্ঞান ফিরেছে। ফাইজের ঠোঁটের কোণে এক প্রশান্তির হাসি রেখা ফুটে উঠল। হুট করে ফাইজ জাহরার দুই বাহু চেপে ধরলো, নরম কণ্ঠে জিজ্ঞেস করল, হসপিটাল থেকে ফোন এসেছিল, কে বলেছে? জাহরা ফাইজের আখির দিকে চেয়ে বলে, আমি এখানে আসার আগে আবার গিয়েছিলাম হাসপাতালে, গিয়ে দেখলাম ধূসর রেসপন্স করছে। ফাইজ খুশিতে যেন জাহরাকে জড়িয়ে ধরতে চাইলো। জাহরা চোখ বড় বড় করে ফেললো। পর মুহূর্তে ফাইজ নিজের মধ্যে ফিরে এলো। সঙ্গে সঙ্গে দূরে সরে গিয়ে বলল, আই এম সরি, আসলে। যারা ঠিক হলো হাসলো, বলল, অনেক খুশি আপনি, বুঝতে পেরেছি আমি। ভোরের দিকে ধূসর মাথা ব্যথা যন্ত্রণা জ্ঞান হারিয়ে ফেলে। তার নাসিকা রন্ধ্রে দিয়ে বেরিয়ে আসে অনর্গল রক্ত। ধূসরের অবস্থা হতে শুরু করে ক্রিটিক্যাল। ভাইস হ্যাভেন স্টিভ জাহারা মিলে ধূসরকে আইসিইউতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। টানা 4 ঘন্টা চিকিৎসা চালানোর পর ধূসরের জ্ঞান ফিরে আসার মতো লক্ষণ খুঁজে পায় না কেউ। এক সময় হ্যাভেন বলেন, ফাইজ, আমরা যা ভাবছিলাম তার ঠিক করে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ধূসরের অবস্থা বুঝে উঠতে পারছি না। ধূসরের জ্ঞান না ফিরলে আমার মনে হয় আমরা আর কিছুই করতে পারবো না।
ধূসরকে বাঁচানো সম্ভব হবে না। ওর এই বিরল রোগের সঙ্গে অনেকে লড়াই করেছি, আমরা আর হয়ে উঠছে না। এখন সবই উপরওয়ালার হাতে। মিরাক্কেল হলে তো ভালো, না হয় আমাদের হাতে কিছু নেই। তখন যেন ফাইজের চোখ দিয়ে বেরিয়ে পড়ে অশ্রু। সে চেয়ে থাকে ধূসরের পানে, একটা ছোট্ট বাচ্চার প্রতি। এই কয়েকদিনেই তার টান আর তার জন্য অজান্তে অশ্রু গড়িয়ে পড়া, তা দেখলো জাহারা। প্রশান্ত জুনায়না হা হয়ে দেখছে দুজনকে। জুনায়না প্রশান্তর পাশ ঘেঁষে বলে, প্রশান্ত চল আমরা ওদিকে যাই, এদের একা ছেড়ে দিই। বলে জুনায়না নিয়ে গেল প্রশান্তকে। জাহারা ফাইজের কাঁধে হাত রেখে বলে, আপনি চিন্তা করবেন না ফাইজ, ধূসরের জ্ঞান যখন ফিরেছে এবার ভালো কিছুই হবে। জাহারার দেয়া আশ্বাসে যেন নিজেকে আশ্বস্ত করতে পারল। জাহারার দিকে চেয়ে মিষ্টি করে হাসল সে। এতটা নরম হয়তো ফাইজ কখনোই হয়নি। তাদের দুজনের কথার মধ্যে ফাইজের নজরে পড়ল মেয়েরা ও আরশমান। ফাইজ জাহারাকে চোখে ইশারা করে বলল, ওই যে আমাদের আরেক কাপল চলে এসেছে। জাহারা ফিরে চাইল মেহেরা ও আরশমানের দিকে। ছোট্টের কোণে অমায়িক হাসি রেখা ফুটে উঠল। এবার লেহেঙ্গা উঠিয়ে দৌড়ে লাগালো বোনের দিকে। ফাইজ জাহারার দৌড় দেখে বলে উঠল, জাহারা এই যে তিরিং বিরিং করে যে দৌড়াচ্ছেন, পড়লে তো নাজেহাল অবস্থা হবে জাহারা। উচ্চ কণ্ঠে বলল, আমি আপনার মতন লুলা নাকি যে দৌড়াতে গিয়ে পড়ে যাব? ফাইজ শুনল, হাসল, চেয়ে রইল জাহারার পানে। মাঝে মধ্যে এই মেয়েটিকে নিয়ে অনেক ভাবনায় জেগে ওঠে তার মনে। এই মেয়েটিকে নিয়ে আউড়ে ফেলে কত কথা। ফাইজ বুঝতে পারে না তার মনে এই সকল অনুভূতিগুলো কিসের। সে কি পছন্দ করতে আরম্ভ করেছে জাহারাকে? জাহারা মেহেরার সম্মুখে এসে জাপটে জড়িয়ে ধরে মেয়েরাকে। আরশমান অস্থির হয়ে বলে ওঠে, আরে শালিকা ধীরে, আমার বিড়ালের বাচ্চার মতো একটা বউ এমন করে চেপে ধরলে মরে যাবে তো। জাহারা ছেড়ে দিল আরশমানের দিকে, চেয়ে ফিক করে হেসে উঠল। আরশমান জাহারার সঙ্গ দিয়ে হাসল, মাঝে ভ্রু কুচকে মেয়েরা তাকে দেখলো। দুলাভাই শালিকার হাসি। মেয়েরা তিক্ত কণ্ঠে বলে, এইসব কেমন কথা আরশমান? আমি বিলাইয়ের বাচ্চা কেন হতে যাব বলুন তো? আরশমান মেহেরার হাতটি নিজের হাতের ভাঁজে প্রগাঢ়ভাবে নিয়ে বলল, আপনি যেই তুলতুলে মেয়েরা, বিলাইয়ের বাচ্চাগুলো এমনিতেই তুলতুলে হয়। উফ, কি যে সুন্দর, কি যে আরামদায়ক তাদের ছুঁয়ে দেখতে। আরে কি হয়েছে তোর? আরশমান ওয়েটারকে ডাকলো এক গ্লাস পানির জন্য। ওয়েটার দ্রুত পানি নিয়ে এলো। এনে মেয়েরার সম্মুখে ধরতেই মেয়েরা পানির গ্লাস নিয়ে ঠকঠক করে পানি শেষ করে ফেলল। গ্লাসটি ওয়েটারের হাতে দিয়ে বলল, ভাই থ্যাংক ইউ, ঠিক সময়ে পানি এনেছ। আরশমান বলল, মেয়েরা আরে আমাকে থ্যাঙ্কস বলুন, আমি বলেছিলাম ওকে পানি আনার কথা। ধমক দিল। আরশমানকে বলল, চুপ থাকুন একদম, সব সময় উল্টাপাল্টা কথা বলেন আপনি। যারা ঠোঁট টিপে হাসলো। আরশমান মেহের মাকে ওইখানে দাঁড় করিয়ে কি করছিস? স্টেজের দিকে আয় জলদি। আমজাদের গলায় ভেসে এলো কথনটি। আরশমান ফিরে চাইলো বাবার দিকে, বলল, জি বাবা, আসছি। আমজাদ ছেলের কোমল কণ্ঠের উত্তর পেয়ে ফিরফির করে ছেলে দেখি বউ পেয়ে ভদ্র হয়ে গেল। পাশেই দাঁড়িয়ে হিনা আর চোখে চাইলো। সে শুনেছে আমজাদের বলা কথন। সে বলল, কেন গো, তুমি কি চাও আমার ছেলে অভদ্র থাকুক? আর আমার ছেলে অভদ্রই বা ছিল কবে? আমজাদ অন্যদিকে ফিরে বলে, হ্যাঁ, ছেলে না বাপ অভদ্র। হিনা জোরে হেসে ফেলো। হাসতে হাসতে স্বামীর গায়ে ঢলে পড়ল, বলল, এত বছরে একটা সত্য কথা বলেছো গো। রিসেপশনের অনুষ্ঠান আরম্ভ হলো। প্রশান্ত জুনায়না দাঁড়িয়ে আছে পাশাপাশি। জুনায়না প্রশান্তর পাঞ্জাবি টেনে বলে, এই আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? আমি কি শখ নাকি যে আমাকে এভাবে দাঁড় করিয়েছে? এক একজন আসবে দেখবে, আবার হরেক রকম কথা বলবে। প্রশান্ত হাসলো, বলল, তোর ইচ্ছে করলে বস জুনায়না, আমি জুনায়না হাত টানলো প্রশান্তর, নিজেও বসলো, সঙ্গে প্রশান্তকেও বসালো। প্রশান্ত বলে উঠল, প্রশান্ত দাঁড়াতাম, বসালি কেন? আজব, তুই দাঁড়িয়ে থাকবি, তোর পা ব্যথা করবে না? আর তোর সকল ব্যথা যেন আগে আমার অনুভব হয়। প্রশান্ত হাসলো, বলল, এত ভালোবাসা? তোর কি মনে হয়? উত্তরে যেন প্রশান্ত জুনায়নাকে এক অমায়িক হাসি ফিরিয়ে দিল।
বিয়ে বাড়ি ও রিসেপশনের অনেক রকমের মানুষের আগমন ঘটেছে। সকলের মন মানসিকতা তো আর এক হয় না। এক এক করে আসছে মানুষ, আত্মীয় স্বজন দেখে যাচ্ছে বাড়ির দুই নতুন বউকে। এলো কয়েকজন আত্মীয় দল বেঁধে, গিফটের বক্স ধরিয়ে দিল নতুন দুই বধূর হাতে। দল বেঁধে আসা মহিলাদের মধ্যে একজন জুনায়নার দিকে চেয়ে বলল, মাশাল্লাহ, বউ তো দেখি চাঁদের টুকরা পেয়েছে প্রশান্ত, কপাল করে পেয়েছে বলতে হবে। জুনায়না হাসলো, সে প্রত্যুত্তর করলো, বলল, আমি চাঁদ নই, বরং প্রশান্ত আমার জীবনের এক আলোক উজ্জ্বল চাঁদ। সে আমাকে নয়, আমি তাকে কপাল করে পেয়েছি। মেয়েরা শাড়ির আঁচল ধরে মোচড়ামুচড়ি করছে। এই মহিলাগুলো আসলে বড্ড নিচু মনের। এইবার কি তাকেও কি পরোক্ষ ভাবে কথা শোনাবে? না, তেমনটি হলো না। মহিলাগুলো একে অপরের সঙ্গে কথনে ব্যস্ত হয়ে নেমে গেল স্টেজ থেকে। এবার এলো সেই কাঙ্ক্ষিত মানুষটি যার জন্য মেয়েরা অপেক্ষা করছিলেন। মাহিদ এলো। মেয়েরা উঠেই জড়িয়ে ধরল বাবাকে। বাবার প্রতি এত টান তার। মাহিদ মাথায় হাত বুলিয়ে দিল মেয়ের, বলল, কেমন আছিস মা? আয়ুষ্মান তাদের মধ্যেই বলে ওঠে, আপনার আদরের মেয়ে খুব ভালো আছে বাবা। আমার মনে হয় না একদিনে এই বাড়িতে কোনো প্রকার কষ্ট হয়েছে তার। মেয়েরা হাসলো, বলল, বাবা, এই বাড়ির মানুষগুলো খুব ভালো। মাহিদ দেখলো মেয়ের হাসি। স্টেজে উঠে এলো মেয়েরার মা। মেয়েরা মায়ের সঙ্গে কথা বলল। মেয়েরা এখন যেন আর অস্বস্তি বোধ করছে না। তার মধ্যে থাকা অস্বস্তি অনেকটা হ্রাস পেয়েছে। আজ গানের পর্ব আয়োজন করেছে আরুষ্মান। প্রথমেই গান গাইবে ফাইজ। আরুষ্মান উঠে দাঁড়ালো, ডাকলো ফাইজকে। ফাইজ ঠোঁটের কোণে হাসি মিশিয়ে গিটার হাতে উঠে এলো স্টেজে। ফাইজ জাহারা চঞ্চল আখির পানে চেয়ে গান ধরল, অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি, অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তর নয়, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয়, ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনি কোঠায় আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়। গানের শেষ লাইনে এসে যেন ফাইজ শেষ সুর টানলো। জাহারার থেকে নজর সরিয়ে ফেললো। জাহারা খেয়াল করলো এতক্ষণ যাবৎ ফাইজ তার দিকে চেয়ে গান গেয়েছিল। ফাইজের চাহনি ছিল অন্যরকম, এক ডুবে যাওয়ার মতন ভাবান্তর। সকলে প্রশংসায় মেতে উঠল ফাইজের গানের। সে স্টেজ থেকে নেমে গেল। সুদূরে চেয়ে বসে থাকা আরুই সিটি বাজিয়ে বলে উঠল, অসাধারণ ফায়াজ। ইমান বিস্মিত চোখে চাইলো, বলল, তুমি সিটি বাজাতে পারো? কথাটি শ্রবণ হতে আরুই মিয়ে গেল। হেসে আমতা আমতা করে বলল, এই একটু আধটু আর কি। ইমান হো হো করে হেসে উঠল, বলল, আর বউ, আমি তোমার প্রতি পাগল হয়ে যাচ্ছি দিন দিন। কি সব কাণ্ড করো তুমি! এইসব কাণ্ডগুলোই এই ইমানকে পাগল করে তোলে, তার আরোহীর জন্য। আরুই বোকা হাসলো, লজ্জা মাথা নুইয়ে ফেললো। ইমান মুচকি হেসে তার বউয়ের মাথায় হাত রেখে তাকে টেনে বুকের সাথে লেপটে ফেললো। ফিসফিস করে বলল, খুব ভালোবাসি আরোই আপনাকে। আরুই যেন গুটিসুটি মেরে গেল। ইমানের এত ঘনিষ্ঠ হলেই তার হাত পা কাঁপাকাঁপি আরম্ভ হয়ে যায়। এক রমরমা অনুষ্ঠানে শেষ হলো রিসেপশন। মেয়েরা আয়ুষ্মান যাচ্ছে শেখ বাড়িতে। আমজাদ তাদের গাড়িতে উঠিয়ে দেওয়ার পূর্বে মেয়েরার উদ্দেশ্যেই বলে,
মেয়েরা ফিক করেই হেসে দিল, বলল, ওকে বাবা। মেয়েরা এই একটি দিনে খুব করে মিশে গিয়েছে শ্বশুর শাশুড়ি নামক নতুন মানুষগুলোর সঙ্গে, যাদের সঙ্গে ভালো করে দুটো কথা অবধি হলো না তার। প্রশান্ত জুনানা গাড়িতে উঠে বসেছে। তারা যাচ্ছে জুনানার বাড়ি। আজ মেয়ের রিসেপশনেই আসতেই পারলেন না আজওয়ান, পায়ে চোট পেয়েছিলেন তিনি। আয়ুষ্মানদের গাড়ি ছেড়ে দেওয়ার পূর্বে জাহারা ও তার মা বাবার উদ্দেশ্যে বলে, বাবা মা, আমাকে হসপিটালে যেতে হবে, তোমরা বাড়ি যাও মেয়েরা ভাইয়াকে নিয়ে। মায়া চিন্তিত কণ্ঠে বলে, এই রাতে তুই একা কি করে যাবি? পেছন থেকে ভেসে আসে ফাইজের কঞ্চ। আন্টি আমার সঙ্গে যাবে জাহারা। মায়া চায় ফাইজের দিকে, কিছুটা চিন্তামুক্ত কণ্ঠে শুধ হয়, ঠিক আছে বাবা, কিন্তু বাবা তুমি কি ওকে বাড়ি অবধি পৌঁছে দিবে? জাহারা মাকে প্রতিউত্তর করতে চাইল, ফাইজ জাহারাকে থামিয়ে দিয়ে নিজেই উত্তর করে, জি আন্টি আমি পৌঁছে দিব, আপনি চিন্তা করবেন না। গাড়ি দুইটি ছেড়ে দিল। ফাইজ জাহারার জন্য নিজের গাড়ির দরজা খুলে দিয়ে বলল, এই যে জাহারা ওঠো গাড়িতে। জাহারা লেহেঙ্গা ধরে ওঠার চেষ্টা করে। ফাইজ জাহারার লেহেঙ্গা এক পাশ ধরে সাহায্য করে জাহারাকে গাড়িতে উঠে বসতে। জাহারা মোলায়েম হেসে বলে, ধন্যবাদ। রেখে দাও, তোমার ধন্যবাদ তোমার কাছে, আমার দরকার নেই। বলেই গিয়ে ড্রাইভিং সিটে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল ফাইজ। জাহারা হেসে বলে, ইস মিস্টার ফাইজ, আজ না আপনাকে আমার ড্রাইভার লাগছে গো। ফাইজ ফ্রিকুচকে চায় জাহারার দিকে ঝুঁকে এসে বলে, কি বললে? ইয়ে মানে ভাই লাগছে, একেবারে বড় ভাই। ফাইজ তার সাদা তর্জনী নিজের দিকে তুলে বলে, আমাকে তোমার বড় ভাই লাগছে? জাহারা অন্যদিকে মুখ করে বলে, তাহলে আর কি লাগতে পারে এই আদবুড়োকে? ফাইজ নিজের স্থানে এসে বলে, আমি আদ বুড়ো না, বরং তুমি বুড়ি, বুড়িদের নানি তুমি, বুঝলা? জাহারা ভাব নিয়ে বলে, আই এম দ্য অনলি ওয়ান সুন্দরী। নো সুন্দরী, অনলি কটকটি। বলি ফাইজ মিটমিট করে হাসলো, গাড়ি স্টার্ট করলো। রাতের আকাশে চাঁদের আলোয় যেন মেঘের ছড়াছড়ি দৃষ্টিগোচর হয়ে উঠেছে। চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠেছে চারিপাশ। মেয়েরা নিজের ঘরের বারান্দার ফ্লোরে বসে আছে, চেয়ে আছে আকাশ পানে। পাশেই ফ্লোরে তার পড়ে থাকা ফোন বারবার বেজে বন্ধ হয়ে যাচ্ছে। এসপি এএসপি সকলেই ফোন করে যাচ্ছে মেহেরাকে। সংবাদ ছড়িয়ে পড়েছে সকল জায়গায়। এখন ম্যাজিস্ট্রেটরা তল্লাশি নামক তদারকিটা বাড়াবে বলে, রোহানও তার বাবার সকল কারবার ফাঁস হলো বলে। ফোনের বেজে ওঠার শব্দ যেন মেয়েরার কর্ণকুরে এসে পৌঁছাতেই পারছে না। সে ভাবনার জগতে ডুব দিয়েছে। মেয়েরা আয়ুষ্মান বাড়িতে এসেছে 1 ঘন্টা হবে বই কি। মেয়েরা যখন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তখন তার চোখে পড়ে আয়ুষ্মান। মেয়েরার ঘরের সকল জিনিস আয়ুষ্মান চোখ বুলিয়ে দেখছিল, বলছিল, আমার বউয়ের ঘরটা কিন্তু খুব গোছালো, কিন্তু আমার বউয়ের মনের ভেতরটা খুব অগোছালো। আমার বউটাকে গুছিয়ে দিতে পারলে আমার থেকে বেশি প্রশান্তি হয়তো কেউই পাবে না। পেছন থেকে দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে আয়ুষ্মানের কথন শুনছিল মেয়েরা। মেয়েরা বিড়বিড় করে আওড়ালো, আর কতদিন এই অগোছালো জীবন নিয়ে ঘুরঘুর করব? আয়ুষ্মান সত্যি বলছে, জীবনটাকে গুছিয়ে নেওয়া খুব দরকার। আমার ভিতরের মানসিক চাপ থেকে অন্তত মুক্তি মিলবে আমার। মেয়েরা আর ভাবনার মধ্যে আয়ুষ্মান এসে চুপটি করে বসে যায় মেয়েরার পেছনে। মেয়েরা অনুভব করে তার পেছনে কেউ এসে বসেছে। নিশ্চয়ই আয়ুষ্মান। মেয়েরা চুপ করে রয়, কোনো কথাই শুধ হয় না। আয়ুষ্মান পড়ে থাকা ফোনটা হাতে তুলে নেয়, অন অফ বাটন চেপে ধরে ফোনটি বন্ধ করে দেয়। কণ্ঠের রেস টেনে বলে, মেয়েরা প্রতি উত্তর বলে, তেমন চিন্তা হচ্ছে না, তবে অন্যায় কারবারের সাথে জড়িত সকলকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে পারবো তো আমরা? নাকি কালই আমাকে আর জুনায়নাকে সাসপেন্ড করে দেওয়ার ব্যবস্থা করবে? আয়ুষ্মান হাত বাড়িয়ে মেয়েরার খোপা করা কেশ উন্মুক্ত করে দিল। পিঠে এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ে কেশ। মেয়েরা ক্ষীণ কণ্ঠে বিরক্তি প্রকাশ করে বলে, বাঁধা চুলগুলো কেন খুলে দিলেন আয়ুষ্মান? আশপাশ নিঃশব্দেই হাসে। মেয়েরা চুলের ভাঁজে হাত ডুবিয়ে দেয়, আলতো করে মাসাজ করে দিতে শুরু করে। মেয়েরা আবেশে আঁকি পল্লব বুঝে নেয়। তার মাথা যন্ত্রণা করছিল খুব। এই মাসাজটার খুব প্রয়োজনই ছিল। আয়ুষ্মান বলল,
মেয়েরা আশ্বস্ত হলো। আরুষ্মান মেহেরা চুলের ভাঁজ থেকে হাত সরিয়ে মেহেরার বাহু ধরে তাকে নিজের খুব নিকটে নিয়ে আসলো। বক্ষের সঙ্গে লেপ্টে জড়িয়ে ধরে মেহেরা কিছুটা হাসপাস করে পর মুহূর্তে বড় বড় শ্বাস নিয়ে নিজের ভরটুকু ছেড়ে দেয় আরুষ্মানের ওপর। আরুষ্মান উপলব্ধি করে, তা মাথায় হাত বুলিয়ে দেয় মেহেরা কিছুক্ষণ নিশ্চুপ রয়ে বলে, আরুষ্মান, আমি আপনাকে সুযোগ দিতে চাই। আপনি গুছিয়ে দিন আমার জীবনটাকে। এই অগোছালো জীবন সইছে না আমার। গুছিয়ে দিবেন না আমার জীবনটাকে? দ্বিধান্বিত কণ্ঠে কথাগুলো বলে দিল মেহেরা। আরুষ্মান অধৈর্য হলো মেহেরার চুলের ভাঁজে। নম্র কণ্ঠে বলল, আপনার জীবন মানেই আমার জীবন মেহেরা। আপনি তো আমার প্রাণ, আর নিজের প্রাণটাই যদি অগোছালো হয় তবে আমি কি করে স্বস্তিতে থাকি বলুন? মেহেরা এবার প্রতিউত্তর করলো না। এক হাতে আরুষ্মানের পিঠের দিকে টি শার্ট খামচে ধরে রাখলো। আরুষ্মান দু হাতে আরো দৃঢ়ভাবে জড়িয়ে নিল মেহেরাকে। আকাশের বুকে ছেড়ে দিন আপনার সকল কষ্ট। আকাশ তার বিশালতায় আপনার কষ্টগুলো তার কোনো না কোনো স্থানে জায়গা করে নেবে, কষ্টগুলোকে ঢেকে দিবে তার মেঘের আড়ালে। অতঃপর জীবনের এক নতুন সূর্য উদয়ে সাহায্য করবে আপনাকে। আমাকেই আপনি না হয় আপনার সে আকাশ ভেবে নিন মেহেরা। বলল। আর যেন ইচ্ছে করছে আরুষ্মানকে জাপটে জড়িয়ে মনের ভেতরে চেপে রাখা সকল কষ্টগুলো তাকে বলে দিতে, মনকে হালকা করে ফেলুক। এবার মেয়েরা দুই হাত খামচে ধরে রাখলো আরুষ্মানের টি শার্টের। কথা বলতে চেয়েও বলতে পারলো না, কণ্ঠে সকল কথা দলা পাকিয়ে এসেছে। আরুষ্মান বলে, কাঁদতে ইচ্ছে করে মেহেরা? মেয়েরা মাথা নাড়ালো। তাহলে কেঁদে ফেলুন, কিন্তু এবারই শেষ। আর কখনো যেন আপনার চোখে অশ্রু না দেখি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আঞ্জুমানকে নিয়ে গল্পের আসর বসায় জুনানা প্রশান্ত। এখন দুজনেই ঘরে চলে এসেছে। প্রশান্ত ট্যাব ও ল্যাপটপ নিয়ে বসেছে। জুনানা বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। প্রশান্ত ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে চাইল জুনানার দিকে। চেয়ে রইল মুগ্ধ নয়নে। পূর্বে তো এতটা মুগ্ধ হয়েছে দেখতেই পারতো না জুনানাকে। জুনানার সঙ্গে চোখাচোখি হলেই প্রশান্তর। জুনানা হাসলো শু নাচিয়ে, চোখের ইশারায় যেন জিজ্ঞেস করলো, কি দেখছেন এমন করে? প্রশান্ত চোখের ইশারায় বলল, জুনানা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে অনিমেষ চেয়ে রইল প্রশান্তর দিকে। প্রশান্ত ল্যাপটপ কোল থেকে নামিয়ে এগিয়ে গেল জুনানার দিকে। প্রশান্তকে এগিয়ে আসতে দেখে জুনানা ফোনের অপর পাশের মানুষটিকে বলল, পরে কথা বলছি বলে ফোন কান থেকে নামিয়ে নিল। প্রশান্ত সম্মুখে এসে দাঁড়াতে জুনানা প্রশান্তর দুই কাঁধে হাত রেখে বলে, আজ এমন করে তাকিয়ে আছেন যে প্রশান্ত বাবু? বউকে দেখে মুগ্ধ হচ্ছি। জুনানা ঠোঁট কামড়ে হাসলো। সে পায়ের পাতা উঁচু হলো কিছুটা। প্রশান্তর দুই গালে অধৈর্য ছুঁয়ে দিয়ে বলল, আমি তো এই প্রশান্তকে দেখে প্রতিদিনই মুগ্ধ হই। শখের পুরুষ সে আপনি আমার। এক নতুন দিনের আরম্ভ হলো। সূর্য তার প্রকট রশ্মি ছড়িয়ে দিচ্ছে ধরণীতে। সকাল থেকে একের পর এক সদ্য পাওয়া সংবাদ দেখাচ্ছে টিভির পর্দায়। আরুষ্মান উপভোগ করলো প্রত্যেকটি সংবাদ। গতকালের একটি ঘটনার মাধ্যমে সে যে এত দ্রুত তাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে আরুষ্মান অতটাও আশা করেনি। এসপি ও এএসপি তারা তাদের পথ নিয়ে টানটানি পড়েছে এক প্রকার। এক রাতে যেন এক একজনের অবস্থা নাজেহাল হয়ে উঠেছে। মেয়েরা গিয়েছে থানায়। আরুষ্মান প্রথম সংবাদ দেখেই মেয়েরাকে ফোন করেছিল। হেসে বলেছিল, মেয়েরা আপনার পথ নিয়ে টানাটানি কি করবে? দেখুন না তারা তাদের পথ ধরে রাখতে পারে কিনা। এরাও জুনায়নার মস্তিষ্ক থেকে অর্ধাংশ চিন্তা যেন নেমে যায়। হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ বিভাগে নতুন কয়েকজন ডাক্তার এসেছে। ফাইজ তাদের সঙ্গে দাঁড়িয়ে কথনে মগ্ন। সুদূরে দাঁড়িয়ে যাহারা ফ্রিকুচকে চেয়ে আছে সকলে দিকে। নবীন ডাক্তারদের মধ্যে একজন পুরুষ, বাকিরা নারী। যাহারা বিড়বিড় করে, এমন মেয়েদের মাঝে খাম্বার মতন দাঁড়িয়ে আছে কেন এই ফাজিল? সকলের মধ্যমণি হচ্ছে ফাইজ, বিশেষ করে নারী ডাক্তার বিশেষজ্ঞদের। যাহারা তীক্ষ্ণ চোখে চেয়ে ধীর পায়ে এগিয়ে আসছে সকলের দিকে। ফাইজ পাশ ফিরে চাইতে নজর পড়ে যাহারা। গলার থেকে স্টেথোস্কোপটি সরিয়ে হাতে নিয়ে নিল সে। ফাইজ অনিমেষ চেয়ে দেখলো শুভ্র রঙা জামা পরা, মাথা অব্দি ঘুমটা টানা যাহারাকে। প্রথম দিনের যাহারার মতো লাগছে আজ তাকে। যাহারা এসে দাঁড়ালো সকলের মাঝে। সকলে
একসঙ্গে জাহরার দিকে চাইলো। ফাইজ হেসে বলল, যারা আলাপ করুন ওনার সঙ্গে। উনি হচ্ছেন ডক্টর রুমাইজা জাহরা, আমার জন্মকালের শ্রেয় শত্রু, না থুক্কু বন্ধু। ফ্রিকুচকে চেয়ে বলে, কিসের বন্ধু? আমি আপনার বন্ধুও না, শত্রুও না। তাহলে তুমি কি আমার বিয়ে করাবো? সকলে একসঙ্গে হেসে উঠলো। জাহরা কটমট চোখে চেয়ে আছে। আমি আপনার বউ, এই কথা কবে বললাম আমি?